এখন শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপ কি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার, আপ কি আদালতে আপনাদের স্বাগত। আপ কি আদালতে আজ আমাদের অতিথি হলেন এক এমন সন্ন্যাসী যিনি সারা বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দেন, শান্তির দূত হিসেবে তিনি পরিচিত, যিনি ভারতের সংস্কৃতি, ভারতের যোগ, ভারতের আয়ুর্বেদকে সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন। বড় বড় দেশের ক্ষমতাবান হেড অফ স্টেট ওনাকে সম্মান করেন, প্রয়োজন পড়লে পরামর্শ নেন। প্লিজ ওয়েলকাম শ্রী শ্রী রবিশঙ্কর। আর আপ কি আদালতে আজ আমাদের জাজ রয়েছেন বিখ্যাত সাংবাদিক, যাকে টিভিতে আপনারা প্রচুর দেখেন, সঞ্জীব শ্রীবাস্তব। আর আজ আপ কি আদালতে এই বিশেষ মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ সঞ্জীব শ্রীবাস্তবের অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। অনুমতি দিলাম। আপ কি আদালতে প্রথম অভিযোগ গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির উপর। আপ কি আদালতে আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি সব ব্যাপারেই মাথা গলান। আমি তো শুনেছি যে ঝগড়া কলম্বিয়াতে হোক বা কম্বোডিয়ায় হোক বা ভেনেজুয়েলাতে হোক, শ্রী শ্রী রবিশঙ্কর সেখানে অবশ্যই পৌঁছে যান। কারোর ঘরে আগুন লাগলে সে থোড়ি না আপনাকে নিমন্ত্রণ করে ডাকবে, এসে আগুন নেবেন আপনি। আর আমি তাদের দলে পড়ি না যারা নিমন্ত্রণের জন্য ওয়েট করে বসে থাকেন। যেখানেই আগুন লাগুক, এই পৃথিবীটা তো আমাদেরই, যেখানে আগুন লাগুক সেখানে পৌঁছে যাওয়াটা আমাদের মানবিক কর্তব্য, আমাদের দায়িত্ব। আপনি অন্য দেশের সমস্যা তো মীমাংসা করে দেন, আমাদের দেশেরটা মেটাতে পারেননি। রাম জন্মভূমি হওয়া উচিত মিডিয়েশন দিয়ে, মধ্যস্থতা করে, সেটা আপনি করতে পারেননি। আপনার কি সেটা মনে হয়? কারণ আমাদের সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করতে হলো। সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্টই তো বলেছে মিডিয়েশন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। মিডিয়েশনের খুব হেভি রোল ছিল। মিডিয়েশন আর তার সঙ্গে সঙ্গে জাজমেন্ট, এই দুটো মিলিয়ে ওতে একটা দারুণ ফলাফল বেরিয়ে এসেছে। কিন্তু বহু মানুষ আছেন যারা রাম জন্মভূমির এই আন্দোলনের সঙ্গে যুক্ত। একজন সন্ন্যাসী রয়েছেন রামবিলাস বেদান্তি, উনি বলেছেন যে শ্রী শ্রীর এখানে কি দরকার, এ তো যেচে নাক গলানোর মতো ব্যাপার। দেখুন, যে যা খুশি বলতেই পারে, কিন্তু একটা কথা হলো যে মিডিয়েশন কখনো ফেল হয় না, কখনো ফেল হয় না। সেটা মিডিয়েশন মানে হলো যে রাস্তা তৈরি করে দেয়, মানুষকে জুড়ে দেয়, দুটো মনকে জুড়ে দেয় আর কাছাকাছি নিয়ে আসে। সম্পূর্ণ সিদ্ধান্ত যে সেখান থেকে হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। সে সময় অনেক কথা বলা হচ্ছিল। একটা কথা বলা হচ্ছিল যে সন্ন্যাসী নিজে রামলালার দর্শন করেননি, তিনি মন্দিরের সমস্যা কিভাবে মেটাবেন। যারা অজ্ঞানতা থেকে কোনো কিছু বলে তাদের ব্যাপারে আমি কোনো কমেন্ট করি না। আমি তো গেছি অনেকবার, অযোধ্যা গেছি 2003 থেকে আমি ওটা নিয়ে লেগে রয়েছি, এই ব্যাপারটা নিয়ে। তবে আমি এইসব নিয়ে ঢাকঢোল বাজাতে পারি না। আমি এই করছি, আমি ওই করছি, এসব করছি। আমি চুপচাপ যেটা দরকার দেশের জন্য আমি সেটা করছি। একটা গুরুতর কথা বলা হচ্ছিল ঠিক যে সময় অযোধ্যার ডিসপিউট নিয়ে কথা হচ্ছিল, সেখানে আপনি বলেছিলেন যদি এই সমস্যার সমাধান করতে দেরি হয় তাহলে এটা সিরিয়া হয়ে যাবে। না, আমি এমনটা বলিনি। আপনি দেখে থাকবেন হয়তো আমার কারেক্ট ওয়ার্ড ছিল যে সিরিয়ার মতো অবস্থা আমি এই দেশে কখনোই দেখতে চাইব না। আর থোড়ি না ভবিষ্যৎবাণী করেছি আমি সতর্ক করলাম। লোক নিজেদের মধ্যে যদি এখন কি হচ্ছে দেখুন না, লোকেদের নিজেদের মধ্যে এমন একটা মিসট্রাস্ট হয়ে গেছে, একে অন্যের সঙ্গে এমন একটা আক্রোশ চলে এসেছে, এমনটা চাই না। এটা বলছি কারণ আমরা সিরিয়াতে কাজ করছি। ওখানে 30,000 বাচ্চাকে আমরা উদ্ধার করেছি, সিরিয়ার বাচ্চাদের, জর্ডান আর লেবাননের মাঝখানে। ওখানে ওদের ট্রমা রিলিফের কাজ চলছে। আর
সেই জন্য আমি দেখেছি বলেই তো বলছি, সতর্কতা অবশ্যই দেব আমি। সিরিয়ার কথা আপনি উল্লেখ করলেন। আমিও যেটা জানি যে যখন ইরান আর সিরিয়াতে ইসলামিক স্টেটগুলো প্রচুর হত্যালীলা চালিয়েছিল, আপনি শান্তির চেষ্টা করেছিলেন। তো আপনি তাদের বার্তা পাঠান, কিন্তু ওরা ইরবিলে আপনার হেলথ সেন্টারে একটা কাটামুন্ডুর ছবি পাঠিয়ে দেয়। একদম ঠিক কথা। দেখুন, আমি আমার স্বভাব তো বদলাই না। ওরা ওদের স্বভাব বদলায় না, তাহলে আমি কেন আমার স্বভাব বদলাবো? আমি আমার কাজ করতেই থাকবো না? দেখুন, এখানেও লোক বলে যখন আপনি সিরিয়ার মতো অবস্থা হয়ে যাবে এমন কথা বলেন, তো তখন সিরিয়ার মতো অবস্থা যেন না হয়, এটা বলেছিলাম আমি। কিন্তু দেখুন, মুফতি মুকাররম তো বলেন যে এরকম কথাবার্তা বলে মুসলমানদের ভয় পাওয়ানোর একটা চেষ্টা চলছে, একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। যারা ভয় দেখায় তারা এমনটাই মনে করে। আমরা যারা সম্পর্ক জুড়ি অন্য দৃষ্টিকোণ থেকে আমরা দেখি। দেখার জন্য নজরটাই আলাদা। আমি কেন মানুষকে ভয় দেখাতে যাব? আমি তো সবাইকে জুড়ে রাখতে চাই। আমি সবার কষ্ট দূর করে যাচ্ছি। ওবেসি সাহেব খুব ভয় পেয়ে গিয়েছিলেন। উনি বলেন যে এমন মনে হচ্ছে যে শ্রী শ্রী রবিশঙ্কর সব আইনের ঊর্ধ্বে, আর এইসব হ্যাঁ, এই ভয়টা তো সেইসব লোকের অনেকটাই ছিল যাদের যাদের তা থেকে ফায়দা হয়। দুটো মিশে গিয়েছিল। যেখানেই সংঘর্ষ হয় তা থেকে তারা কিছু না কিছু লাভ করার চেষ্টা করতেই থাকে তো সংঘর্ষের জন্য যাদের ফায়দা হচ্ছিল তাদের তো অবশ্যই ভয় লাগবে, আরও লাগছে, লাগবেও। যে বিবাদের মীমাংসা সুপ্রিম কোর্ট প্রায় করতে চলেছিল, যাতে সরকারেরও একটা ভূমিকা থাকতো, সেখানে আপনি কেন মাথা গলালেন? দেখুন, এই মামলায় সুপ্রিম কোর্টই তো আমায় এখানে শামিল করল। সুপ্রিম কোর্টের নির্দেশেই আমি এতে শামিল হয়েছি। নয়তো আমি তাতে কেন ঢুকতাম? কিন্তু এখন যে ট্রাস্ট তৈরি হয়েছে তাতে তো সরকার আপনাকে রাখেনি। না, তাতে আমি থাকতেও চাই না। আমি তো যেহেতু আমি মিডিয়েশন কমিটিতে ছিলাম, তাই আমি তার অংশ হতেই পারি না। আর আমার ওটা নিয়ে কোনো আগ্রহ নেই। শুধু ঝগড়ার মীমাংসা করানোর ব্যাপারেই আপনার আগ্রহ? না, ইতিবাচক কাজের প্রতি আমার আগ্রহ রয়েছে। আর লোকেদের মন যাতে পজিটিভ থাকে তাতে আমার আগ্রহ রয়েছে। দেখুন, 2016 জুলাইয়ের কথা আমার মনে আছে। আপনি কাশ্মীরে বিবাদ মেটানোর চেষ্টা করেছিলেন। ওখানে যেসব মানুষ পাথর ছোড়ে, যে যুব সম্প্রদায়, তাদের আপনি বোঝানোর চেষ্টা করেছিলেন। বুরহান ওয়ানির বাবাকে আপনি ব্যাঙ্গালোর ডেকেছিলেন, কিন্তু কিছুই তো হয়নি। কোথায় হয়নি? এত ভালো গুডউইল জেনারেট হলো, মানুষের মধ্যে মৈত্রী তৈরি হলো। তারপর হাজার আ কাশ্মীরি যুবক আ আ তারা যোগ করতে শুরু করলো, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এ আগ্রহ দেখাতে শুরু করলো। দেশের প্রতি তাদের আস্থা আরো মজবুত হতে শুরু করলো। এইসব কাজ তো হয়েছে, অনেক ইতিবাচক কাজ হয়েছে। কিন্তু সরকার যখন আর্টিকেল ৩৭০ সরিয়ে দিল, তারপর অনেক ধরনের কথা উঠতে শুরু করেছিল যে আগুন জ্বলবে, ওখানে ভারতের পতাকা তোলার মতো কেউ থাকবে না। না, এমনটা মোটেও হয় না, এমনটা মোটেও হয় না। দেখুন, আগে জমি যেখানে ৳৫,০০,০০০ তে বিক্রি হতো, এখন সেই জমি ৳১৫,০০,০০০ টাকায় বিক্রি হচ্ছে। মানুষ তো এতে অনেক খুশিই হয়েছেন। তাদের জমির দাম বেড়ে গেছে। আ দেখুন, কমিউনিকেশন গ্যাপ যখনই হয়ে যায়, মানুষের সঙ্গে ঠিকভাবে যোগাযোগ করা হয় না। তখন ভালো জিনিসকেও খারাপ মনে হতে থাকে। তো এই আ যোগাযোগ ঠিক রাখাটা খুবই দরকার। সরকার সেটা করতে পারে না। সেটা তো সাধারণ মানুষই করে। ধর্মগুরু করে আর এনজিওরা করে। এটাই এদের কাজ। এনজিওর কাজ এই নয় যে শুধু আম জামাকাপড় বিতরণ করুক, টাকা পয়সা দিক বা কিছু স্কুল চালাক। তাদের কাজই হলো আ ব্রিজ তৈরি করা। প্রতি জায়গায় সমাজের সেতু হয়ে থাকুক। এটাই এখন আপনি কাজ তো। ওনাদের সঙ্গে যোগাযোগ রাখেন, কাশ্মীরের লোকেদের সঙ্গে যারা? নিয়মিত যোগাযোগ রয়েছে। তো কাশ্মীরে আজ আমাদের ১৫টা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার চলছে ওখানে। আর হাজার যুবক সেখানে প্রশিক্ষণ নিচ্ছে। এই রিসেন্টলি ৫০০ যুবক কলেজ শিবির করেছে। তো এই কাজ তো হচ্ছে, তাই না? তাহলে ওখানে যে পরিস্থিতি, সে ব্যাপারে কি ফিডব্যাক রয়েছে? সরকার তো খুব ভালো ভালো কথা বলছে, দেখুন জনগণ? মানুষের মনে কখনো ক্ষত তৈরি হয়ে যায়। সেই ক্ষতে মলম তো লাগাতে হবে না? একজন ব্যক্তি যদি এইরকম ব্যবহার করে থাকে, কেউ ক্ষুব্ধ রয়েছেন, কেউ ঔদ্ধত্য দেখাচ্ছেন বা রাগ করে আছেন, সেই রাগ দেখানোর পিছনে যন্ত্রণা রয়েছে।
কিছু কারণ আছে। কিন্তু সেই জায়গাটায় কেউ যায় না। ধরুন কেউ গালিগালাজ করছে, সেই গালিগালাজ করার পেছনে আমি শব্দের ব্যাপারে যাচ্ছি না, কিন্তু তার পিছনে ওনার মনের মধ্যে কি হচ্ছে সেই জায়গায় মনোযোগ দিতে হবে। এতেই অনেকটা তফাৎ তৈরি হয়ে যায়। এতেই ব্যক্তি বদলে যায় একেবারে। যখন আমরা সবাইকে নিজের মনে করে একটা পরিবেশ তৈরি করি না, তো তাতে ওনার ব্যবহারও তো পাল্টে যায়। নকশালদের নিয়েও আপনি কাজ করার চেষ্টা করেছিলেন, আর 2015 সেপ্টেম্বরে আপনি বলেছিলেন আপনি মধ্যস্থতা করতে পারেন, নকশালবাদ নিয়ে কথা বলতে পারেন। সেই সময়কার হোম মিনিস্টার চিদম্বরম সাহেব বলেছিলেন আপনি এতে মাথা গলানোর কে, এটা সরকারের কাজ, তারা নিজেরাই করে নেবে। হ্যাঁ, এটা তো ওনার স্ট্যান্ড ছিল এরকম। কিন্তু আমি আমার কাজ করেই গেছি। হ্যাঁ। দেখুন এইসব কনফ্লিক্ট এ যদি কেউ রিজলভ করতে যায় তো লোকেদের তখন ভয় হয় এর ক্রেডিট না নিয়ে চলে যায়, এর সাফল্য কেউ পেয়ে না যায়। তো এই রকম ছোট চিন্তা ভাবনা রয়েছে। তো যখন লক্ষ্য বড় হয়, তখন ছোট ছোট কথায় জড়িয়ে ফেঁসে গিয়ে আ কাজ খারাপ করার যে প্রবৃত্তি সেটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়। আপনি তো কথাটা ঠিকই ধরেছেন। রাম মন্দিরে আপনার মধ্যস্থতা সফল না হয়ে যায়, তার পেছনে উদ্দেশ্য ছিল এর ক্রেডিট না আপনি পেয়ে যান। সেটা হতেই পারে। আর এই সরকারকেও আপনি বলেন যে আপনি নকশালপন্থীদের মন বদলে দিতে পারেন। ওরা বদলে যাচ্ছে। আমার সরকারের কোনো দরকারই নেই এইসব কাজ করার জন্য। ইনফ্যাক্ট সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে সমস্যা হয়। হ্যাঁ, এটা নিজে থেকেই আমরা কেন কোনো এক পক্ষ নেব? না সরকারের না বিরোধীদের। আমরা সবসময় মাঝে থাকি। আমরা সবার হয়ে থাকি। সেইজন্য আমাদের যে কাজ করতে হয় নকশালপন্থীদের নিয়ে, আমরা ওদের কষ্টটা জানি, ওদের আ যন্ত্রণাটা জানি, ওদের উদ্দেশ্যও জানি আমরা। তো সেই জায়গায় যে আ উপর-নিচ একবার হয়ে যায়, সেখানে যদি ইতিবাচক কিছু করতে পারি, হাজার হাজার লোক অস্ত্র ছেড়ে মেইনস্ট্রিম এ চলে আসবে। আমি নিজে গেছি আ ঝাড়খণ্ডে লাতিহার জেলে। আর সেখানে কত লোককে আ ড্রপ দ্য বুলেট অ্যান্ড কাম টু ব্যালেট এর কথা বলেছি আমি। ২০০৩ এ ৪ এ ৫ এ অনেক লোক এসেছিল। তো কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে আপনি কথা বলেন, লাতেহারে গিয়ে নকশালপন্থীদের সঙ্গে কথা বলেন, তো আ আপনার ভয় লাগে না? আপনার কি মনে হয় আমার এইসব ব্যাপারে ভয় লাগবে? আরে ভয় কেন লাগবে? আপনার তো ভয় লাগতে পারে না? এখন একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে প্রশ্ন উত্তরের আরও এক পর্ব। বন্ধুত্বের রাস্তা দেখাতে দেখাতে আপনি কখনো শ্যাম্পু বিক্রি করেন, তেল বিক্রি করেন, সাবান বিক্রি করেন, কখনো কখনো আটা আর আচারও বিক্রি করেন। বিজনেসকে আমরা কেন এতটা নিচু চোখে দেখব? আরে এর জন্যই জানি না কত যুবক ছেলেরা আজকাল ভালো রোজগার করছে। এখানে তো নারায়ণের সঙ্গে লক্ষ্মী তো থাকবেনই। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা বিশেষ মোকদ্দমা চালাচ্ছি, আর আজ আমাদের অতিথি হলেন একজন বিখ্যাত গুরু শ্রী শ্রী রবিশঙ্কর। আপকে আদালতে পরের অভিযোগ। आपकी আদালতে আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি ধর্মের নামে ব্যবসা করেন। এখন অনেক মানুষই জিজ্ঞাসা করেন যে আপনি মানুষকে আর্ট অফ লিভিং শেখাতে শেখাতে, শান্তির বার্তা দিতে দিতে, বন্ধুত্বের রাস্তা দেখাতে দেখাতে আপনি কখনো শ্যাম্পু বিক্রি করেন, তেল বিক্রি করেন, সাবান বিক্রি করেন, কখনো কখনো আটা আর আচারও বিক্রি করেন। এটা কেন? আচ্ছা একটা কথা বলুন, এই বিজনেস কি কোনো নিচু কাজ নাকি? বিজনেসকে আমরা কেন এতটা নিচু চোখে দেখব একটু বলবেন? এতে জানি না মানে কত যুবকের রোজগার হয়ে চলেছে। কত যুবক এর সঙ্গে যুক্ত রয়েছে। কত যুবকের কর্মসংস্থান হচ্ছে। এই কারণেই তো করছি। যখন এত যুবক রয়েছে, পুরো enthusiast রয়েছে, এইরকম উৎসাহ রয়েছে, আমি তাদের প্রেরণা দিই। আমি তো এতে ইনভলভ নেই। কিন্তু আমি প্রেরণা অবশ্যই দিই।
যোগ আর উদ্যোগ এই একসঙ্গেই চলুক না, এতে সমস্যা কি? আমরা নিজের দেশ, আমাদের দেশ পিছিয়ে গেছে এই কারণেই আমরা উদ্যোগকে ছোট মনে করি, ব্যবসাকে ছোট মনে করি। শুধু দান পুণ্য করাটাই শ্রেষ্ঠ মনে করি আমরা। দেখুন, দানও চ্যারিটি ক্যান নট হ্যাপেন ফ্রম অ্যান এমটি বল। খালি বাটি নিয়ে তো আর দান করা যায় না, তাই না? অন্য কাউকে সেই জন্য ভর্তি করতে হয়। হ্যাঁ, এখানে নারায়ণের সঙ্গে তো লক্ষ্মী তো থাকবেনই। এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন যে আমাদের এখানে এমন একটা পরম্পরা তৈরি হয়ে গেছে, এমন কিছু বিশ্বাস তৈরি হয়ে গেছে যে যারা বিজনেস করেন, টাকা রোজগার করেন, তাদের নিচু চোখে দেখা হয়। হ্যাঁ, এটা ভারতীয় মানসিকতা নয় কিন্তু। এটা আমরা বাইরে থেকে, বিদেশ থেকে এনেছি। বিদেশে এমন মানসিকতা রয়েছে যে পভার্টিতে থাকো। ধর্ম মানে পভার্টি। এখানে ধর্মে পভার্টি নিয়ে কোথাও কোনো কথাই বলা নেই। আপনি উপনিষদ বের করে দেখুন না। উপনিষদে সমস্ত ঋষি এটাই বলেন যে হাজার, হাজার গরু হয়ে যাক এখানে। সবাই সম্পন্ন থাকুক, সর্বভবন্তু সুখিনু। আমিও তো সেটাই বলি। ব্যবসাকে নিচু চোখে দেখা একেবারেই উচিত নয়। এর আরও একটা প্রভাব পড়েছে, যেসব মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে অন্য দেশের, তারাও আজকাল যেসব প্রোডাক্ট বিক্রি করতে থাকে তাতে নিম তেল, সর্ষে, লবঙ্গ এসবের কথা বলতে থাকে। হ্যাঁ, হ্যাঁ, একদম। দেখুন, দেখুন, বিশ্ব আজ এই দিকেই এগোচ্ছে। মানে ৪০ বছর আগে আমরা যখন বাইরে যেতাম, আ আ ভেজিটেরিয়ান খাবার-দাবার, নিরামিষ খুবই অল্প জায়গায় তখন পাওয়া যেত। মানে আজকাল একবার দেখবেন সব জায়গাতেই নিরামিষ পাওয়া যাচ্ছে, তাই না? আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে। তো মানে আ তো বিশ্ব আজকাল ভারতের থেকে অনেক কিছু শিখছে এখন। আপনি বিশ্বকে অনেক কিছু শেখাচ্ছেন। ১৫২টা কান্ট্রিতে আপনার আর্ট অফ লিভিং এর সেন্টার তৈরি হয়েছে। ১৫৬ আপনি ৪ টে কান্ট্রি কেন কমিয়ে দিলেন? মনে হয় আমি বলতে বলতে আপনি আরো ৪টে বাড়িয়ে ফেলেছেন। কিন্তু দেখুন, আপনি তো কোনো বিজনেস পরিবার থেকে আসেননি, তাহলে কিভাবে ১৫৬টা কান্ট্রিতে নিজের সাম্রাজ্য বিস্তার করলেন? আপনি যখন যোগের জায়গায় এরকম চমকে ওঠার মতো ব্যাপার অনেক হয়। ১ টা ২ টো নয়। এসব চমকে ওঠার মতো ব্যাপার। এর কোনো উত্তরও নেই। সত্যি এটা আশ্চর্যের ব্যাপার। কিছু লোক তো বলেন যে আপনার নামে ২ বার শ্রী শ্রী আসে, এটাই হলো টেকনিক। ৩ টে হলে তো বেশি হয়ে যেত। সেইজন্য আমি ২ টোই রেখেছি। ভারতে তো ৩ নয়, ১০৮ লাগানোর পরম্পরা রয়েছে। আমার কাছে ৩ বা ১০৮ অনেকটাই বেশি মনে হয়েছে। তাই ২ টোই রেখেছি আমি। কিন্তু এর রহস্যটা কি? একটা কম করে দুটো দিয়েছি আমি। কেউ একজন আমাকে বলেছে যে আমাদের পণ্ডিত রবিশঙ্কর, যিনি বড় সেতার বাদক ছিলেন, উনি বিখ্যাত মানুষ ছিলেন, আর উনি আপত্তি করেন যে উনার নাম ব্যবহার করে আপনি আপনার নাম বাড়াচ্ছেন। হ্যাঁ, কনফিউশন হতো। অনেকবার লোক ওনার প্রোগ্রামে যেত ধ্যান শিখবে বলে। আর আমাদের প্রোগ্রামের লোকে এসে বলত যে সঙ্গীত কখন শুরু হবে? তো উনি কিছুটা তফাৎ রাখার সাজেস্ট তো করেইছিলেন। আর আমি তফাৎ বানিয়েও নিলাম। কিছু মানুষ এটাও বলেন যে আপনি মহেশ যোগীর সঙ্গে খুবই ক্লোজলি কাজ করতেন। আমাদের ছোটবেলা আ বড়, বড় জ্ঞানীদের সঙ্গে, যোগীদের সঙ্গে কেটেছে। অনেক ছোটবেলা থেকেই আনন্দময়ী মা, মহেশ যোগীজি, ওনারা আমায় নিয়ে এই বেদ সায়েন্স কনফারেন্স করতেন সারা দেশে, সারা বিশ্বে। তো ওনারা আমায় সব জায়গায় সঙ্গে নিয়ে যেতেন। বেদ আর বিজ্ঞানের যে সমন্বয় নিয়ে ওনারা কথা বলতেন। তো আমার টিনেজটা এইভাবেই তো কেটে গেছে আরকি। এখন দেখুন, আমার ইয়াং এজে আমি বড়, বড় লোকেদের সঙ্গে থাকতাম। আর এখন আমার বয়স বাড়ছে, তো আমি ইয়াং লোকজনের সঙ্গে বসে রয়েছি। আ কিন্তু রবিশঙ্করজি, ব্যবসা করা কোনো খারাপ জিনিস নয়। কিন্তু এমন অনেক লোক আছেন যারা সাধু, যারা সন্ন্যাসী, কিন্তু ব্যবসা নয়, তারা অনাচার করেন। না তারা সন্ত হয়, না তারা জ্ঞানী হয়, না তারা ধার্মিক হয়। এইসব লোকের অনেক সাজা পাওয়া দরকার। যে কেউ ভুল কাজ করে, আইনের ঊর্ধ্বে কেউ নন। সবাইকে আইনের সামনে মাথা নিচু করতে হবে। যদি দেখা যায় সন্ত বেশে কেউ কোনো খারাপ কাজ করছে, ওনার দ্বিগুণ সাজা পাওয়া উচিত।
সাধারণ মানুষ যে শাস্তি পান তার দ্বিগুণ শাস্তি পাওয়া দরকার। আমরা সম্প্রতি রাম রহিমের কেলেঙ্কারিটা দেখেছি, কিভাবে ধর্ষণের কেসে ছিলেন তা সত্ত্বেও উনি আইনকে ডিফাই করার চেষ্টা করেন। কি কারণে? ওনার ফলোয়ার্স ছিল বলে? ওনার কাছে টাকা ছিল বলে? যতক্ষণ না ঘোড়া পোড়ানো হয়, না তাতে জল রাখা যায়, না সেটা টিকে থাকে, এইরকম অবস্থা হয়। ওনার গুরুজনেরা যে তপস্যা করেছেন, এমন কাঁচা ঘোড়ায় জল ঢাললেন, না জল থাকলো না ঘোড়া থাকলো। দেখুন, এই যে গুরুর যে আসন, সেটায় বসা সহজ নয়। অনেক তপস্যার পরেই এই স্থান পাওয়া উচিত। কাউকে কাউকে এমনি বসিয়ে দেয়, কাউকে গুরু বানিয়ে দেয়, কারণ সে পরম্পরা থেকে আসছে। তো এই ভুলগুলো হয়েই থাকে। এখন দেখুন, এই আসারাম বাপু, এত প্রচুর সংখ্যক ওনার ফলোয়ার্স ছিল, নানা জায়গায় আশ্রম ছিল, ওনার বিরুদ্ধেও এরকম গুরুতর অভিযোগ। জনগণকে আমি এটাই বলবো, দেখুন, গুরু সে যেরকম দোষ করুক, আপনি একটা মার্গ বেছে নিয়ে নিজের সাধনা করতে থাকুন। নিজের সাধনাতে মনোযোগ দিয়ে এগিয়ে চলুন। আপনি সামনে এগিয়ে যান। এটা দেখবেন না যে ওই গুরু কি করলো, ওই গুরু কি করলো। সে নরক চলে যাক না। কিন্তু আপনার যদি কিছু লাভ হয়, আপনার জীবন শোধরায়, আপনার জীবনে যদি খুশি আসে, তাহলে আপনার মধ্যে অনেক, অনেক করুণা, দয়া চলে আসে, তাহলে আপনি এগিয়ে যান না। দেখুন, অনেক সহজ সরল সিধে সাদা লোক আমাদের দেশে রয়েছে। তারা গুরুর কাছে যায় যখন তারা সংকটে থাকে, সমস্যায় থাকে। আর সেই সুযোগ নিয়ে যদি কেউ তাদের এক্সপ্লয়েট করে, তাহলে লোক কি করে বুঝবে কে ভালো কে খারাপ? গুরুর কাছে ৪ ধরনের মানুষ আসেন। একটা তো যারা দুঃখী রয়েছেন, আপনি যেমনটা বললেন। দ্বিতীয় লোক তারা যাদের জীবনে কিছু অ্যাচিভ করার থাকে, যারা যাদের মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে, সেটা পুরো করতে যান। তৃতীয় ধরনের লোকজন যাদের মধ্যে জ্ঞানের পিপাসা রয়েছে। কিছু, কিছু শিখতে চান, কিছু জানতে চান, জীবনকে দারুণ বানাতে চান। এই ধরনের লোকও যান। শুধু দুঃখীরাই আসে এমনটা কিন্তু ভাববেন না আপনি। কিছু আমার মতো লোক যায় প্রশ্ন করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। আর সবাই কিছু না কিছু অবশ্যই পেয়ে যান। ওনার শ্রদ্ধার উপর সেটা নির্ভর করে। আ তবে গুরু, গুরু যখন কোনো ভুল কাজ করে, তাকে কষ্ট ভোগ করতেই হয়। সেই কষ্ট অবশ্যই তাকে পেতে হবে। দেখুন, আমি আপনাকে পাঞ্জাবের উদাহরণ দিচ্ছি। পাঞ্জাবের যত ডেরা রয়েছে, এত হয়তো অন্য কোনো রাজ্যে নেই যেখানে সেখানে ধর্মগুরুর দেখা পাবেন, ডেরা পাবেন, লোক সেখানে যায়। তা সত্ত্বেও পাঞ্জাবের যুব সম্প্রদায় ড্রাগসে সব থেকে বেশি আসক্ত। যে লোক কোনো ধর্মগুরু বা কোনো এনজিও বা কোনো সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে, আপনি দেখবেন তারা এসবে আসক্ত নয় কিন্তু। যাদের মনে সবার প্রতি এই ধরনের শঙ্কা এসে গেছে, আ তা তা ওর কাছে অন্য কোনো রাস্তা থাকে না, আর সে ড্রাগসে আসক্ত হয়ে পড়ে। তো যারা সাধারণ পাবলিক, যারা জনগণ, তারা কিভাবে বুঝবেন যে কোন গুরু ভালো আর কোন গুরু এটা তো খারাপ? আপকি আদালতই পরিষ্কার হয়ে যায়। আপনি খুঁটিয়ে, খুঁটিয়ে ঠিক বের করে নেন। কোনো ব্যক্তি একটুও যদি বুদ্ধিমান হয়, সে দেখেই বুঝতে পেরে যায় যে কোনো ব্যক্তিকে, যে কেউ ভালো, কে ভালো নয়। যদি সে নিজের ব্যাপারেই দোটানায় থাকে, তাহলে তার তখন সেই সেন্সটাই থাকে না যে সেই ব্যক্তি তাকে এক্সপ্লয়েট করছে, নাকি সে মানুষের কল্যাণ করছে, সেটা বুঝতে পারে না। না, মানুষ তো সাদাসিধে হয়। আমাদের দেশের লোক সহজ সরল। সেই इसीलिए জন্যই এরকম। देखिए भोले भाव मिले रघुराई। সাদাসিধে যারা রয়েছেন, তাও যদি তাদের সঙ্গে প্রতারণা হয়, তো ঈশ্বর ওনার সঙ্গে থাকে। ঈশ্বরের শক্তিই ওনাকে রক্ষা করবে। গুরুদেব নমস্কার। আমি এই ব্যাপারটা জানতে চাই যে এই যে যোগাসন, এই যোগকে নিয়ে আপনি আর অন্যান্য অনেক গুরুরা প্রচুর কাজ করেছেন, কিন্তু এখানে যেমন আমাদের অডিয়েন্স বসে রয়েছে, তাদের মধ্যে 70% লোক এমন হবেন, জিজ্ঞাসা করলে তো হ্যাঁ বলে দেবে, কিন্তু 70% লোক এমন আছেন যারা যোগকে নিজের জীবনে ইনভলভ করেন না। তো কি ঘাটতি রয়েছে, কোন লেভেলে ঘাটতি রয়েছে, যার জন্য এই ধরনের জিনিস আমাদের কাছে পৌঁছচ্ছে না, যার জন্য আমাদের এতে অ্যাটেনশন বা অ্যাট্রাকশন হচ্ছে না? আমরা সারা বিশ্বে এত প্রচার করছি, কিন্তু ইন্ডিয়াতে গ্রাউন্ড লেভেলে কেন এটা এতটা হচ্ছে না? এই ব্যাপারে আমি আপনার মত জানতে চাইছি। একটা তো হলো যোগের ব্যাপারে কিছু কুসংস্কার রয়েছে আমাদের দেশে। দ্বিতীয় কথাটা হলো এটাকে খুবই সিরিয়াস জিনিস ভেবে বসে।
আমাদের জন্য নয়, যারা সিরিয়াস লোক এসব তাদের জন্য। এতে কোনো ফান মানে খুশি মানে আনন্দ হইচইয়ের কোনো ঝলক তো পাওয়াই যায় না। এই কারণে যুব সম্প্রদায় কিছুটা দূরে থাকে। আর তৃতীয় কথা হলো এর ব্যাপারে সম্পূর্ণ তথ্য না থাকার কারণে যোগ মানে খুবই সিরিয়াস মুখ করে মানে আর ভস্য লাগিয়ে বসতে হবে এমনটা মোটেও নয়। এটা জীবনে মানে খুবই দরকারি। প্রতিদিন এটা দরকার। এই কথাটা যুব সম্প্রদায় জেনে গেলে তাহলে আরো অনেক সংখ্যায় মানুষ এতে যুক্ত হবেন। উনি তো একটা ভালো কথা বলেছেন। উনি বললেন যে গোটা বিশ্বে আমরা যোগ ছড়িয়ে দিয়েছি। ইউনাইটেড নেশনসও যোগ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু নিজের দেশের লোকেদের শেখাতে পারিনি। আমাদের দেশের লোকও শিখছে তো, হাজার হাজার লোক শিখছে। এমন নয় যে নিজেদের লোককে আমরা শেখাতে পারছি না। আপনি দেখুন কোনায় কোনায় যোগ চলছে, সবাই প্রতিটা পার্কে, দিল্লির প্রতিটা পার্কে যোগা অভ্যাস চলছে। আর আপনি দেখবেন যে আমাদের এখানে দিল্লিতে 500 কেন্দ্র রয়েছে। আর হ্যাঁ, সবসময় ব্যস্ত থাকে তারা। তো মানুষ শিখছে, শেখার হলে যে কোনো জায়গায় আপনি ঠিক পেয়ে যাবেন। যোগ করার সুফল কি রয়েছে? যোগ করার সুফল একটু আধটু নাকি? এই ব্যাপারে বলতে গেলে মানে সারা রাত কেটে যাবে। এত রকম ব্যাপার রয়েছে। শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, আমাদের ব্যবহার মধুর হয়, চারপাশে একটা মানে পজিটিভিটি, ইতিবাচকতা জেগে ওঠে, আর মন সবসময় শান্ত থাকে, বুদ্ধি তীক্ষ্ণ হয়, আমাদের যে স্মৃতিশক্তি সেটা অনেক শক্তিশালীও হয়ে যায়। কিন্তু লোকেরা তো জিমে যাওয়া বেশি পছন্দ করে, সেখানে বডি তৈরি হয়, আর সিক্স প্যাক হয়ে গেলে সেটা তো দেখাতেও ভালো লাগে। তার সঙ্গে হাসিরও দরকার রয়েছে। আর যোগ সেই হাসি মানুষের মুখে নিয়ে আসে যা কখনো মিলিয়ে যায় না। আরো একটা ব্রেক, আর ব্রেকের পর আপকি আদালতে সওয়াল জবাবের আরো একটা পর্ব। আজ আমাদের অতিথি শ্রী শ্রী রবিশঙ্কর। এনজিটি এই কথাটা বলেছে কারণ আপনি ওখানে প্রোগ্রাম করেছেন, যমুনা নদীতে নোংরা ফেলেছেন, আপনি বলেছিলেন ওখানে গাছ বসাবেন, কিন্তু গাছ বসাননি। এত বড় একটা অনুষ্ঠান হয়েছে, যখন গোটা স্টেজ ডিসমেন্টল করা হয়, তার নিচে ঘাস যেমন ছিল ঠিক তেমনই রয়েছে। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমাদের অতিথি হলেন গোটা বিশ্বের শান্তি দূত হিসেবে পরিচিত শ্রী শ্রী রবিশঙ্কর। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনার মন্তব্য বিবাদের সূত্রপাত ঘটায়। কিছুদিন অন্তর অন্তর এমন বক্তব্য আসে, যেমন মালালা ইউসুফজাই নোবেল পুরস্কার পেলেন, আপনি বললেন উনি ওটা পাওয়ার যোগ্য নন। কখনো কখনো তিক্ত সত্যিটা বলতে হয়, আর বেশ জোরেই বলতে হয়। আপনার কেন মনে হলো যে উনি যোগ্য নন? আমি পরিষ্কার বলে দিয়েছি যে কিছু করেইনি ও। 16 বছরের মেয়ে কি করতে পারে, কি করেছে সে জানেও না। তো তাকে পুরস্কার দেওয়া শুধু এটা একটা পলিটিক্যাল গিমিক ছিল। কিন্তু সারা বিশ্বে যত কাজ করেছেন সেই হিসেবে তো আপনার নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল। ওটা তো দেখুন, আমি কি থরি না প্রাইজের জন্য কাজ করছি। আমাদের মতো এরকম কত লোক রয়েছে, অনেক লোকই পেতে পারে। কাজ তো অনেক লোকই করেছে। আমি একটা বক্তব্য শুনেছি যাতে আপনি বলেছেন যে মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যা করে এই জন্যে কারণ তাদের মধ্যে আধ্যাত্মিকতার খামতি আছে। হ্যাঁ, ঠিক কথাই। অনেক বিবাদ হয়েছে এই নিয়ে, বড় বড় নেতারা বলেছেন এমনটা বলা ঠিক হয়নি। কেন বলা যাবে না? এটাই তো সত্য। আমরা 518টা গ্রামে, বিদর্ভের গ্রামে আমাদের ভলেন্টিয়াররা বাড়ি বাড়ি গেছে, সবাই কৃষকদের সঙ্গে কথা বলেছে, আর জানতে পারলাম যে এটাই হলো কারণ। তো আমি তখন দেখুন, কখনো আমি এই ধরনের স্টেটমেন্ট আমি দিই না যার ব্যাপারে আমার কাছে সম্পূর্ণ তথ্য নেই। পড়াশোনা করেই আমি কথাটা কিন্তু বলছি। এই কথাটাও কি আপনি জেনে শুনে বলেছিলেন যে সরকারি স্কুলে পড়া বাচ্চারা নকশালবাদী হয়ে যায়? এটা মিডিয়ার আমার বদমাইশি করছে ওরা।
আমার মা গভর্নমেন্টের স্কুলে পড়াশোনা করেছে। কিভাবে গভর্নমেন্ট স্কুলের সব বাচ্চারা নকশাল হয়ে যাবে তাহলে? এটা হতে পারে? কপিল সিব্বলও বলেছেন উনি সরকারি স্কুলে পড়েছেন আর নকশালও হয়ে যাননি। ঠিক কথাই তো। সবাই থোড়ি না নকশালবাদী হয়ে যান গভর্নমেন্ট স্কুলের বাচ্চারা। আমি এমনটা বলিইনি। আমি বলেছিলাম যে প্রাইভেট স্কুলে মরাল এডুকেশন সবসময় বেশি হয়ে থাকে। তো এখানে যেসব বাচ্চারা পড়াশোনা করে তারা নকশালবাদের দিকে কখনো যাবে না। এটা তো আমি অবশ্যই বলেছি। কিন্তু খবরের কাগজে ছাপানো হয়েছে ব্যক্তিগত অ্যাটেনশন চাই বাচ্চাদের। 21শে মার্চ 2012-তে জয়পুরের খবরের কাগজে ছাপা হয়, শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন প্রায় সরকারি স্কুলে পড়া বাচ্চারা নকশালবাদে যুক্ত হয়ে পড়ে, আর প্রাইভেট স্কুলে পড়া বাচ্চাদের ক্ষেত্রে এমনটা ঘটে না। হ্যাঁ, এটা তো একদম সত্যি কথা। সমস্ত বাচ্চা নকশাল হয়ে যায় না। যে বাচ্চারা কিন্তু সরকারি স্কুলে পড়ছে, তার মধ্যে কিন্তু কিছু বাচ্চা, যেটা প্রায় দেখা যায়, এমনটা আমি বলেছি। তাহলে কি সব সরকারি স্কুল প্রাইভেট করে দেওয়া হবে? না, 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 না। সেটা হয় না। ওখানে শিক্ষাতে জোর দেওয়া হোক, আর যারা টিচার শিক্ষক রয়েছেন, বাচ্চাদের প্রতি মনোযোগ দিন তারা। এটাই আমি বলতে চেয়েছি। ওনাদের পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে বাচ্চাদেরকে শেখাতে হবে। আমি টিচারদের কাছে বক্তব্য রাখছিলাম। আমি টিচার্সদের বলছিলাম যে আপনারা এটা শুধু চাকরি ভাববেন না। এটা একটা একটা পবিত্র কাজ। এই দৃষ্টিকোণ থেকে করুন আপনারা। এই কথাটাই বলেছি আমি সবাইকে। যে কোনো আরও একটা কথা আপনি বলেছেন ওই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের ব্যাপারে। ওরা 5 কোটি টাকার জরিমানা করে দিয়েছিল। আপনি বলে দিলেন এই টাকা তো আমি দেবই জরিমানা না। ছিল না ওটা, ওটা ডিপোজিট ছিল। আজকেও আমি বলছি জরিমানা তাকেই করা হয় যে কিছু ভুল কাজ করে। আর এটা হলো ডিপোজিট হিসেবে নেওয়া হয়েছে। আর যখন প্রুভ হয়ে যাবে যে ওখানে কিছু একটা গন্ডগোল হয়েছে, তখন ওরা রেখে দেবে। নয়তো ইট ইজ আ রিফান্ডেবল ডিপোজিট। দেখুন, এই নিয়ে তো শরদ যাদব পার্লামেন্টে কথা বলেছিলেন। উনি বলেছিলেন এরকম কথা যখন উনি বলেছেন তো শ্রী শ্রী রবিশঙ্করকে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। দেখুন, অন্যান্যদের ব্যাপারে আমি কি কমেন্ট করব? উনি ওনার পলিটিক্যাল এজেন্ডার জন্য যে কারোর নাম নিয়ে যা কিছু বলে দেবেন। কিন্তু এটা কি করুক, ঠিক নয়? আমার কি এনজিটি আছে? এই কথাটা এই জন্য বলেছিল যে আপনি ওখানে প্রোগ্রাম করেছেন, যমুনাতে নোংরা ফেলেছেন, আপনি বলেছিলেন ওখানে গাছ বসাবেন, কিন্তু বসাননি। আপনি দেখুন না, এত বড় একটা অনুষ্ঠান হয়েছে, যখন গোটা স্টেজ ডিসমেন্টল করা হয়, তার নিচে পুরো ঘাস যেমন ছিল ঠিক তেমনই রয়েছে। আজ ওখানে গিয়ে দেখুন না কি সমস্যা হয়েছে ওখানে, পুরো সবুজ হয়ে রয়েছে। এইসব মিথ্যা অভিযোগ করে থাকে, কিন্তু আমি তাতে মানে বিচলিত হই না। আমার অনুষ্ঠান বিশ্বের কোথাও এমন অনুষ্ঠান কখনো হয়নি। প্রতিটা দেশ থেকে এর প্রশংসা হয়েছে। এর আর দিল্লির জিডিপি ওই ৪ দিনে 45% বেড়ে গেছে। তো এটা আমারও একটা বড় একটা আ একটা ইভেন্ট ছিল। একটা উৎসব ছিল। আর সারা বিশ্বে এর এত প্রশংসা হচ্ছে যে অন্য দেশ থেকে দাবি করছে যে এখানে এসে করুন। অনুষ্ঠান তো আমি দেখেছি, বিশ্বের যেখানেই হোক না কেন আপনার প্রশংসা যথেষ্ট হয়। আর্জেন্টিনার মতো দেশেও আপনার বড় সৎসাঙ্গ হয়েছে। হ্যাঁ, বড় অনুষ্ঠান তো হতেই থাকে। কিন্তু ভারতে এমন একটা আ বা প্ল্যাটফর্ম দিয়েছি যেটা ফ্লোটিং স্টেজ ছিল। বিশ্বে ১ম বার এমন স্টেজ যাতে ১ ফুটও নিচে গর্ত করা হয়নি। ওপর থেকে ফ্লোটিং স্টেজ ছিল, আর ওখানে আ ৪০,০০০ আর্টিস্ট এমন একটা স্টেজে ওনারা পারফর্ম করেছেন। এমনটা বিশ্বে আগে ওটা নিয়ে হয়নি কারোর কখনো। কোনো অভিযোগ নেই। লোক বলছে যে এতে পরিবেশের ক্ষতি হচ্ছে, এনভায়রনমেন্টে ক্ষতি কোথায় হচ্ছে। ক্ষতি হয়েছে? আমি ওদের জিজ্ঞাসা করছিলাম, কোথায় আপনি একবার বলুন। ওনারা বলেছেন, আগে কেমন ছিল সেটা তো আমরা জানিই না। এখন আমরা কি করে বলব তাহলে? এই হলো রিপোর্ট। আর ৩ নম্বর দেখবেন যে এনজিডি ৩ নম্বর রিপোর্টটা আপনি দেখবেন, রিপোর্ট এসেছে যে ওদের নিজেদেরই কমিটিতে যে নো ড্যামেজ হ্যাজ বিন ডান। কোনো ড্যামেজ হয়নি। আর এটাও কি ঠিক আপনি বলেছিলেন যে যমুনার জল আপনি পরিষ্কার করবেন? ওটা নিয়ে আমরা অনেক বছর ধরেই কাজ করছি। আমার যমুনাতে কত ভলান্টিয়ার কাজ করছে। ৫০০ টন আবর্জনা, গার্বেজ, জার্কিন, জুতো সব তোলা হয়েছে। যমুনার জল যেটা রয়েছে তা পরিষ্কার করা শুধু একটা কোনো বেসরকারি সংস্থার কাজই নয়। তাও সবাই মিলে আমরা অনেক কাজ করছি। আমরা তো প্রায় মানে ৫৫ বা মিলিয়ন গাছ লাগিয়ে দিয়েছি সব জায়গা মিলিয়ে। আর কিন্তু দিল্লির অবস্থা তো খুবই খারাপ।
দিল্লি এখানকার বাতাসে তো বিষ ভর্তি। দিল্লিতে যে যমুনার জল আগের থেকে তো অনেকটাই বেটার লাগছে। এখন ওই যবে থেকে এসটিপি সিস্টেম ইত্যাদি এখন ঠিক হয়ে গেছে, মানে তবে থেকে ইমপ্রুভ করার জন্য অনেক কাজ বাকি এখনো। আমি যুব সম্প্রদায়কে এটাই প্রেরণা যোগাই যে জায়গায়, জায়গায় গাছ লাগাও। জায়গায়, জায়গায় তোমরা পরিষ্কার মানে পরিচ্ছন্নতার নজর রাখো। তো একটু প্রেরণা কেজরিওয়ালজিকেও দিয়ে দিন যমুনা পরিষ্কার করানোর জন্য। আমি আপনাকে সব ধরনের প্রশ্ন করেছি, আর ভালো লাগলো আপনি হাসি মুখে সব প্রশ্নের উত্তর দিয়েছেন। এবার একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ সঞ্জীব শ্রীবাস্তবের ফয়সালা আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন জনপ্রিয় আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর। আমি ওনাকে প্রশ্ন করেছি ওনার ব্যবসার ব্যাপারে, ওনার মিডিয়েশনের ব্যাপারে, বিশ্বের আলাদা আলাদা দেশে শান্তির যে বার্তা পাঠিয়েছেন সেই ব্যাপারে, আর জনগণের মধ্যে যোগগুরুদের নিয়ে যে প্রশ্ন রয়েছে তার ব্যাপারে। এখন সময় আপকে আদালতে আজকের জাজ সঞ্জীব শ্রীবাস্তবের রায়দানের। রাজাত শর্মার এই অভিনব আদালতে নানান ধরনের ব্যক্তিত্ব এই কাঠগড়ায় এসেছেন, কিন্তু আজ যে অভিযুক্ত কাঠগড়ায় রয়েছেন উনি সবার চেয়ে আলাদা। আজ শ্রী শ্রী রবিশঙ্কর আধ্যাত্ম, গুরুত্ব, বিশ্বাসযোগ্যতা, ধৈর্য, মাথা ঠান্ডা রাখার গুণ, আর যে কথা আজকের উকিল সাহেব বললেন, এই সব কিছুর একটা দারুণ মেলবন্ধন। আমাদের যিনি অভিযুক্ত উনি বড় সংখ্যায় মানুষ তাকে প্রেরণার জন্য, দিশা দেখানোর জন্য নির্ভর করে থাকেন। তো আমার বক্তব্যে আদালতের রায় হলো যে আজ ভারত ভিন্নতা আর অভাবের কারণে অনেক লোকের নজরে রয়েছে, সেটা তো শ্রী শ্রী রবিশঙ্কর নিজের সম্পূর্ণ শক্তি আর সময় সারা বিশ্বে ঘুরে বেড়ানোর বদলে ভারতে আমাদের সামাজিক গঠন আরো কিভাবে মজবুত করা যায়, কিভাবে এক সূত্রে জোড়া যায়, কিভাবে সদ্ভাব আর ভ্রাতৃত্ব এখানে বাড়ানো যায়, তার উপর নিজের সময় আর শক্তি যেন বেশি কেন্দ্রীভূত করেন। আপনি কিছু বলতে চান? আমার যে কাজটা করার আমি চুপচাপ করতে থাকি, অনেক পরে সেটা প্রকাশ্যে আসে। এই বিশ্বাস রাখি যে শ্রী শ্রী রবিশঙ্কর ঠিক এইভাবে মানুষকে প্রেরণা দিতে থাকবেন, মানুষের জ্ঞান বাড়াবেন, মানুষকে আরো ভালোভাবে বাঁচার রাস্তা দেখাবেন, আর গোটা বিশ্বে ভারতের মান আর সম্মান বাড়াতে থাকবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।